আসসালামু আলাইকুম, ফারজানা ইয়াসমিন আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু নির্বাচনে ১৪টি হলের ফলাফল গণনা শেষ হয়েছে। বাকি হলগুলোর গণনা এখনও বাকি রয়েছে। বাদ জুমা কেন্দ্রীয় সংসদের ভোট গণনা শুরু হবে বলে জানিয়েছে জাকসু নির্বাচন কমিশন। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিশ্ববিদ্যালয়ের ২১টি হলে ২২৪টি বুথে পছন্দের প্রার্থীকে ভোট দিতে শিক্ষার্থীদের দীর্ঘ লাইনে ছিল অপেক্ষা। জাকসুতে মোট ১১,৮১০ জন ভোটারের মধ্যে ৮,০২৩ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। ডিজিটাল পদ্ধতিতে ভোট গণনার কথা থাকলেও ছাত্রদল সহ কয়েকটি প্যানেলের আপত্তিতে তা ম্যানুয়ালি করা হয়। এ কারণে নির্বাচনের প্রায় ১৫ ঘণ্টা পেরিয়ে গেলেও শুধু হল সংসদেরই ভোট গণনা শেষ করতে পারেনি নির্বাচন কমিশন। এর আগে অনিয়মের অভিযোগে ভোট বর্জন করে পুনর্নির্বাচনের দাবি জানিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল সহ ৪টি প্যানেল ও কয়েকজন স্বতন্ত্র প্রার্থী। আর ছাত্র শিবির সমর্থিত প্রার্থীরা বলেছেন পরাজয় নিশ্চিত জেনে ভোট বর্জন করা হয়েছে। ৩৩ বছরের দীর্ঘ স্থবিরতা কাটিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ভোটের দেখা পেলেও শেষ মুহূর্তে এসে পরস্পর প্রতিদ্বন্দ্বী প্যানেলগুলোর মধ্যে দেখা দিয়েছে নানা অভিযোগ পাল্টা অভিযোগ। ভোট বয়কট করে গতরাতে ক্যাম্পাসে মিছিল করে ছাত্রদল সহ ৪টি প্যানেলের প্রার্থী সমর্থকরা। ভোট গ্রহণ শেষের ১ ঘণ্টা আগে প্রশাসনের বিরুদ্ধে নানা অসঙ্গতির অভিযোগ তুলে ভোট বর্জনের ঘোষণা দেয় ছাত্রদল সমর্থিত প্যানেল। নির্বাচনী দায়িত্ব থেকে সরে দাঁড়ান জাতীয়তাবাদীপন্থী ৩ শিক্ষকও। জাকসু নির্বাচনের ভোট গণনার খবর জানাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে সরাসরি যুক্ত হচ্ছেন স্টাফ করেসপন্ডেন্ট মেজবা হাসান। তিনি আছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ভবনের সিনেট হলে। মেজবা, কোনো কেন্দ্রের ফলাফল কি জানতে পেরেছেন? নির্বাচনের আর কি খবর আছে আপনার কাছে? সবশেষ ফলাফল যদি বলি, এখনো পর্যন্ত ১৭টি হলের ভোট গণনা শেষ হয়েছে। বাকি যে ৪টি আছে সেই ৪টির গণনা কিন্তু এখন চলমান রয়েছে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে যে জুমার নামাজ তার আগেই তারা ৪টি হলের যে ভোট গণনা সেটি শেষ করতে পারবেন এবং জুমার নামাজের পরে যে কেন্দ্রীয় ছাত্র সংসদ সেটির গণনা কিন্তু তারা করবেন বলে আমাদেরকে জানিয়েছে। এছাড়া এখন যেটা মূলত যে সংকটটা তৈরি হয়েছিল প্রথমে, যে ওএমআর শিটের ব্যবহার করার কথা সেটি ব্যবহার না করতে পারায় কিন্তু হাতে কলমেই শিক্ষকরা সিদ্ধান্ত নিয়েই এই ভোট গণনা শুরু হয়। ১৫ ঘণ্টা পেরিয়ে গেছে, আসলে ১৫ ঘণ্টা ভোট গ্রহণের শেষ সময় থেকে এখন পর্যন্ত ১৫ ঘণ্টা পের হওয়ার পরও কিন্তু এখনও ভোট গণনা চলমান রয়েছে। আমি যদি দেখানোর চেষ্টা করি, কিন্তু এখানে প্রত্যেকটি শিক্ষক যারা পোলিং এজেন্টের সাথে যুক্ত ছিলেন সবাই কিন্তু খুব ব্যস্ততার সাথেই আসলে সময় পার করছেন এবং যেহেতু প্রত্যেকটি হলের প্রত্যেকটি হলের যে রয়েছে এই সারা কেন্দ্র সব কিছু মিলেই কিন্তু এই গণনাটা কিন্তু অনেক দীর্ঘ সময় লেগে যাচ্ছে একটি হল শেষ করতে। এখন একই সাথে ৪টি হল কিন্তু চলমান রয়েছে। নির্বাচন কমিশন আশা জানিয়েছেন যে তারা জুমার আগেই এই ৪টি গণনা শেষ করবেন। এছাড়া যদি বলার চেষ্টা করি যে এর আগে কিন্তু ভোট যে কাস্ট হয়েছিল সেটি কিন্তু ৬৪.৯৭% কিন্তু ভোট কাস্ট হয়। তারপর থেকেই কিন্তু এই ভোট গণনা চলছে। এটি কিন্তু জুমার আগেই হল সংসদের যে ভোট গ্রহণ সেটি শেষ হবে এবং কেন্দ্রীয় যে সংসদ সেটি জুমার পরে শুরু হবে এবং কখন শেষ হবে সেটি কিন্তু তারা এখন পর্যন্ত নিশ্চিত করতে পারেনি। এই ছিল যদি ভোট গণনা নিয়ে সবশেষে একটু বলে রাখি যে এখন কিন্তু ভোট গণনা তো চলছেই। এই ভোট গণনা করতে একজন শিক্ষকের কিন্তু মৃত্যু হয়েছেন এখানে অতিরিক্ত গরম, যার কারণে একজন শিক্ষকের মৃত্যু হয়েছে। তার জানাজা কিছুক্ষণ পর একটি শোকাবহ পরিস্থিতি এখানে তৈরি হয়েছে। একই সাথে যে অবস্থা তৈরি হয়েছে এটি কিন্তু ভোট গণনার যে বিকেল ৪টা অথবা ৫টা নাগাদ পর্যন্ত বেড়েছে যেতে পারে, কোনো কোনো ক্ষেত্রে আরও সময় বেশি লাগতে পারেও আমাদেরকে জানিয়েছে। এই ছিল সবশেষ। আমরা জানছিলাম জাকসু নির্বাচনের সর্বশেষ খবর।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের সামনে আছেন আমাদের আরেক সহকর্মী আপেল শাহরিয়ার। সরাসরি কথা বলছি তার সাথে। আপেল, নির্বাচনে ফলাফল পেতে আর কত সময় লাগতে পারে, কি বলছেন কর্তৃপক্ষ, আর ক্যাম্পাসের সার্বিক পরিস্থিতি আমাদের জানান। হল সংসদের ভোট গণনারও আরও কয়েকটি হল বাকি রয়েছে। নির্বাচন কমিশন আশা করছেন যে দুপুর 1টার মধ্যে সেটি শেষ করবেন এবং এরপর জাকসু নির্বাচনের যে ভোট গণনা সেটি তারা শুরু করতে যাচ্ছেন। বুঝতেই পাচ্ছেন যে একদিন পেরিয়ে গেছে এবং এখন পর্যন্ত তারা যে ভোট গণনার যে মূল যে কার্যক্রমটা আসলে জাকসুর সেটি এখনও শুরু করতে পারেনি। হয়তোবা আরও বেশ কিছুক্ষণ সময় লাগবে তার মূল যে আনুষ্ঠানিকতার দিকে যাইতে, জাকসু নির্বাচনের ভোট গণনার। এবং পাশাপাশি বলে রাখি যে আজকে একটি শোকাবহ পরিবেশ তৈরি হয়েছে এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদৌস মৌমিতা, তিনি দায়িত্ব পালন করতে গিয়ে ভোট গণনার তিনি মারা গিয়েছেন এবং 9টার দিকের ঘটনা, এবং তাকে এনামান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক তাকে সেখানে মৃত ঘোষণা করেন। এখন তার মরদেহটি এই ক্যাম্পাসের পাশেই যে 20 মাইল এলাকা বলে তার শ্বশুর বাড়ি, সেখানে রাখা হয়েছে। আর এখন আমি তার যে বিভাগের সামনেই রয়েছে, চারুকলা বিভাগের, আপনি দেখতে পাচ্ছেন যে শিক্ষার্থী, এই বিভাগের শিক্ষার্থী এবং শিক্ষকরা এখানে উপস্থিত হয়েছেন। সেখান থেকে তার মরদেহটি এখানে নিয়ে আসা হবে এবং বাদ জুমা কেন্দ্রীয় মসজিদে জানাজা শেষে তার দাফনের বিষয়ে এখনও তার স্থানটি ঠিক হয়নি। তার বাবার বাসা পাবনাতে, সেখানে নিয়ে যাওয়া হবে নাকি তার শ্বশুর বাড়ি যে 20 মাইলের পাশে এখানে দাফন করা হবে, সেটি নিয়ে এখন আলোচনা হচ্ছে। তবে শিক্ষক এবং শিক্ষার্থীদের সঙ্গে কথা বললাম, তার একটি ক্ষোভ জানিয়েছেন যে এই টানা যেভাবে বিরামহীনভাবে শিক্ষকদেরকে এই যে ভোট গ্রহণ এবং ফলাফলের গণনার ক্ষেত্রে যে নির্বাচিত করা হয়েছে যাদেরকে, সেই সংখ্যাটি অনেক কম। আরও অনেককে এখানে যুক্ত করা প্রয়োজন ছিল। তারা যদি যুক্ত করতেন তাহলে হয়তো বা এই দীর্ঘ সময়টি লাগতো না। আর যেহেতু মেশিনে না করে হাতে তারা এই ফলাফলের যে নির্ধারণ তারা করেছেন, ফলাফল ঘোষণা করবেন এবং গণনা করবেন, সেক্ষেত্রে তারা যে ক্ষোভটি জানিয়েছেন যে এইভাবে যদি বিরামহীনভাবে শিক্ষকদেরকে যে দায়িত্বের মধ্যে নিয়ে আসা হয়েছে, অনেকে অসুস্থ হয়ে যাচ্ছেন, খুব হতাশা ব্যক্ত করছেন। আশা করছেন অবিলম্বে কেন এই ঘটনাটি ঘটলো এবং নির্বাচন কমিশন কখনই এই দায় এড়াতে পারে না। এবং সাধারণ শিক্ষার্থীরা বলছেন যে এত দেরি না হয়ে অবশ্যই দ্রুত সময়ের মধ্যে যাতে করা হয়। যদি দক্ষ কাউকে যদি এখানে যুক্ত করা লাগে এই ফলাফলের যে গণনা এবং ফলাফল প্রকাশের ক্ষেত্রে, তাহলে অবশ্যই যাতে এক্সপার্ট যদি কাউকে নিয়ে আসা যায় তাহলে অবশ্যই ভালো হবে। এবং যত দেরি হবে তত আসলে এই নির্বাচনটাকে একটি ধোঁয়াশার মধ্যে নিয়ে আসা হচ্ছে। আপনি জানেন যে 8টি প্যানেল এই নির্বাচনে অংশ নিয়েছিল, তার মধ্যে 5টি প্যানেল এখান থেকে সরে এসেছে অনিয়ম কারচুপির অভিযোগ এনে। জানছিলাম জাকসু নির্বাচন এবং ভোট গণনার সর্বশেষ খবর। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানতম 3টি ম্যান্ডেটের অন্যতম হচ্ছে সংস্কার। তাই নির্বাচন বিচারের মতোই সমান গুরুত্ব দিয়ে জুলাই সনদের বিষয়টিকে দেখতে হবে। বৃহস্পতিবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে এক বৈঠকে তিনি একথা বলেন। ডক্টর ইউনূস আরও বলেন, আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচন শুধুমাত্র একটি সাধারণ নির্বাচনই নয়, এটি হচ্ছে একটি ফাউন্ডেশনাল ইলেকশন, যার মাধ্যমে নির্ধারিত হবে আগামীর বাংলাদেশের পথরেখা। আর তাই নির্বাচনকে সামনে রেখে আমাদেরকে অবশ্যই মৌলিক সংস্কারগুলো চূড়ান্ত করে ফেলতে হবে। একই সঙ্গে মাথায় রাখতে হবে, ফেব্রুয়ারি প্রথমার্ধে নির্বাচনের কোনো বিকল্প আমাদের হাতে নেই। 2 ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত এই বৈঠকে জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে ঐকমত্য কমিশনের প্রস্তাব এবং এ সংক্রান্তে রাজনৈতিক দলগুলোর প্রস্তাব নিয়ে বিস্তারিত আলোচনা হয়। কমিশন সদস্যরা জানান, খুব শিগগিরই কমিশন তাদের প্রতিবেদন অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জমা দেবে। জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে গঠিত 6 সদস্য বিশিষ্ট কমিটির প্রস্তাবনাগুলো বৈঠকে তুলে ধরা হয়। সাপ্তাহিক বাজার দরের খবর জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আরাফাত ইসলাম। এই মুহূর্তে তিনি আছেন রাজধানীর পলাশী বাজারে। আরাফাত, আজকের বাজার দরের কি খবর আছে আপনার কাছে? ক্রেতা বিক্রেতারা কি বলছেন? গত বেশ কয়েকদিন ধরে হঠাৎ অস্থির নিত্য পণ্যের বাজার। বেশ কিছু পণ্যের দাম যেমন বাড়ছে, আবার
কিছু কিছু পণ্যের দাম বাড়তি থাকলেও স্থিতিশীল অবস্থায় রয়েছে। এবং আজকের বাজার দর হিসেবে আমরা দেখতে পেয়েছি গত সপ্তাহের তুলনায় ব্রয়লার মুরগির দাম কেজিতে 10 টাকা বেড়ে 180 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। যদিও ডিমের দামে কিছুটা স্বস্তি, ডজনে 5 টাকা কমে লাল ডিম যেটি সেটি 135 টাকায় এবং সাদা ডিম 130 টাকা ডজন বিক্রি হচ্ছে। অপরদিকে গরু এবং খাসির মাংসের দাম অপরিবর্তিত রয়েছে। এবং সবজির ক্ষেত্রে যদি বলি, সবজির ক্ষেত্রে আমাদেরকে বিক্রেতারা যেমনটি জানাচ্ছেন প্রায় বেশিরভাগ সবজির ক্ষেত্রেই কেজি প্রতি 5 থেকে 10 টাকা পর্যন্ত সবজির দাম কমেছে। যেমন বেগুনের দাম, তারপরে পটল, করলা, এই সকল সবজির দাম কিন্তু গত সপ্তাহের চেয়ে 10 টাকা এবং গোল বেগুন যেটি সেটিতে কিন্তু 40 টাকা পর্যন্ত দাম কমেছে বলে আমাদেরকে বিক্রেতা জানাচ্ছেন। বলছেন যে কিছুটা সরবরাহ বাড়ায় দাম অনেকটাই কমেছে। অপরদিকে যদি মাছের বাজারের কথা বলি, ইলিশ মাছের যে দাম ভরা মৌসুম থাকার পরেও কিন্তু ইলিশ মাছের দাম কমছে না। আমরা দেখতে পাচ্ছি গত বেশ কয়েকদিন ধরে ইলিশ মাছের দাম বাড়তি। 1 কেজি ইলিশ মাছ কিনতে গুনতে হচ্ছে প্রায় 2500 টাকা। বিক্রেতারা যেমনটি বলছেন যে নদীতে মাছ কম ধরা পড়ছে, একই সাথে তাদের সরবরাহ কম চাহিদার বিপরীতে, যার ফলে বাড়তি দামে তাদেরকে ইলিশ বিক্রি করতে হচ্ছে। এর পাশাপাশি যদি ক্রেতাদের কথা বলি, ক্রেতারা কিন্তু বারবারই বলছেন যে মাসখানেক আগেও বাজার পরিস্থিতি যেমনটা ছিল সেটি কিন্তু দিন দিন হাত ফসকে বেড়ে যাচ্ছে। এক্ষেত্রে সরকারের উদাসীনতাকে তারা দায়ী করছেন। সরকারের যে সকল মনিটরিং সেল রয়েছে তাদের আরও বাড়তি নজরদারির তারা কথা বলছেন, যাতে করে বাজারের যে লাগাম টানার যে ব্যাপারটি দামের ক্ষেত্রে সেটি যাতে সমন্বয় করা হয়। এর পাশাপাশি যদি আলু এবং পেঁয়াজের কথা বলি, আলু এবং পেঁয়াজের দাম আগের মতো স্থিতিশীল রয়েছে। আলু 25 টাকা কেজি এবং পেঁয়াজ 80 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এছাড়া অন্যান্য মাছের ক্ষেত্রে কেজি প্রতি প্রায় 50 থেকে 100 টাকা বাড়তি দামে কিন্তু আমরা মাছ বিক্রি করতে দেখতে পেয়েছি। তো এখন পর্যন্ত এই ছিল আমার কাছে সাপ্তাহিক বাজার দরের সবশেষ আপডেট। আমরা জানছিলাম সপ্তাহের বাজার দরের খবর। দীর্ঘদিন পর ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীতে জেলেদের জালে ধরা পড়ছে ইলিশ। তবে জলদস্যু, নৌ পুলিশ সহ সংশ্লিষ্টদের আতঙ্ক সর্বত্র। রক্ষকই অনেক ক্ষেত্রে ভক্ষক হয়ে যাচ্ছে, সে অভিযোগ করছেন জেলেরা। এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার দাবি করছেন তারা। ভোলা থেকে আফজাল হোসেনের পাঠানো রিপোর্টে দেখুন বিস্তারিত। দ্বীপ জেলা ভোলার চারপাশটাই মেঘনা ও তেঁতুলিয়া নদী বেষ্টিত। এবার ইলিশ মৌসুমের 4 মাস পর জেলেদের জালে ধরা পড়ছে রূপালী ইলিশ। জেলার সর্বদক্ষিণে চরফ্যাশন উপজেলার সামরাজ মাছঘাটটি দীর্ঘদিন ইলিশ শূন্য ছিল। সে ঘাট এখন প্রতিনিয়ত জেলেদের হাক ডাকে সরগরম থাকছে। জেলেদের নৌকা ঘাটে ভিড়ছে, আর জেলেরা রূপালী ইলিশ নৌকা থেকে নিয়ে ছুটছেন বিক্রির আশায়। প্রযুক্তি বাইরেছে, কক্সিডে করে 20-22 কেজি করে মাছ দেই। এই মাছটা কক্সিডের ভিতরে খুব ভালো থাকে। তবে রূপালী ইলিশ যখন জেলেদের জালে ধরা পড়ছে, ঠিক তখনই নদীতে ডাকাতের পাশাপাশি বাড়ছে নৌ পুলিশের হস্তক্ষেপ। জেলে ও আড়তদারদের অভিযোগ, মোটা অঙ্কের টাকা নিচ্ছে এসব নৌ পুলিশ সদস্যরা। জলদস্যু ডাকাতি করলে তো মোটামুটি কি 1 কন্টেনার তেল নেয় বা দুয়া মাছ ফেলে মাছ দুয়া লয়ে যায়। নৌ পুলিশে যেই মিলে অত্যাচার শুরু করছে জেলের উপরে, এই বছর জেলেরা এমনি ক্ষতিগ্রস্ত হয়ে জেলেরা ফানে মাছ। কোস্টগার্ডের টাকা খায়, নৌ পুলিশের টাকা খায়, ওই মৎস্যজীবীর টাকা খায়। কোন কোন থানা খায় আমি সব কই জানি। নৌ পুলিশ এবং নদীর লাইনে যারা সংশ্লিষ্ট আছেন সকলের প্রতি উদাত্ত আহ্বান থাকবে যাতে নদীতে জেলেরা নির্বিঘ্নে তাদের জাল বাইতে পারে। উপজেলা মৎস্য কর্মকর্তা জানান, এখন কাঙ্ক্ষিত ইলিশ জেলেদের জালে ধরা পড়ছে, এর ফলে তাদের লক্ষ্যমাত্রা অর্জিত হবে। ইলিশের যে কাঙ্ক্ষিত আহরণ সেটা জেলেরা পারছে, জেলেরা খুশি। এর অন্যতম প্রধান কারণ হচ্ছে যে পর্যাপ্ত বৃষ্টি হয়েছে, নদীতে পলিউশন কমেছে। জলদস্যুর কবল থেকে এবং নৌ পুলিশ, কোস্টগার্ড সহ সংশ্লিষ্টদের চাঁদা নেওয়া থেকে জেলেদের রক্ষা না করলে রূপালী ইলিশ থেকে দেশবাসী বঞ্চিত হবে, তেমনটাই বলছে সচেতন মহল। এনটিভি নিউজ ডেস্ক। দেশকে পিছিয়ে দেওয়ার জন্য দেশ বিরোধী শক্তি ও পলায়নকৃত স্বৈরাচার ঐক্যবদ্ধ হয়ে দেশ ও দেশের বাইরে থেকে ষড়যন্ত্র করছে, গণতন্ত্রকে বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এজেডএম জাহিদ হোসেন। ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন ডিএবি এর নবনির্বাচিত আহ্বায়ক কমিটিকে সঙ্গে নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে এমন মন্তব্য করেন তিনি। বলেন, দেশের মানুষ ঐক্যবদ্ধ থাকলে সব
সব অপচেষ্টা রুখে দেওয়া সম্ভব। সম্প্রতি বিশ্ববিদ্যালয়গুলো ছাত্র সংসদ নির্বাচন সম্পর্কে বলেন, জাকসু নির্বাচন নিয়ে অনেক প্রশ্ন উঠেছে। জাকসু নির্বাচনে শুধু ছাত্রদল নয়, বিভিন্ন প্যানেল নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছে, তাতে বোঝা যায় সেখানে কোনো কিন্তু আছে। বলেন, মানুষ নির্বাচন ব্যবস্থার উপর আস্থা রাখতে চায়। বিভিন্ন ষড়যন্ত্র দেশ এবং বিদেশ থেকে হয়েছে। এখানে পলায়নকৃত স্বৈরাচার অথবা রাষ্ট্রবিরোধী শক্তি আজকে তারা তলে তলে ঐক্যবদ্ধ হচ্ছে, আঘাত করছে, যাতে বাংলাদেশ গণতন্ত্রের পথে পরিচালিত হতে না পারে। যে জাকসু নির্বাচন হয়েছে সেখানে শুধু খালি আপনারা ছাত্রদলের কথা কেন বলেন? সেখানে বিভিন্ন প্যানেল, স্বতন্ত্র প্রার্থী, ইভেন শিক্ষকরা পর্যন্ত নির্বাচন থেকে অনেকেই সরে দাঁড়িয়েছেন। নিশ্চয়ই সেখানে কোনো না কোনো কারণ আছে। নারায়ণগঞ্জের কাঁচপুর থেকে রূপগঞ্জের ঢাকা সিলেট মহাসড়কে প্রায় ৮ কিলোমিটার, ঢাকা চট্টগ্রাম মহাসড়কে সোনারগাঁওয়ের মোগরাপাড়া ৬ কিলোমিটার মহাসড়কে তীব্র যানজটে প্রতিনিয়ত থমকে যাচ্ছে জনজীবন। যানজটের কারণে হুমকির মুখে পড়েছে শতভাগের রপ্তানিমুখী তৈরি পোশাক শিল্পের শিপমেন্ট, নষ্ট হচ্ছে খাদ্যপণ্যবাহী কাঁচামাল। জেলা প্রশাসক জানিয়েছেন, ঢাকা সিলেট মহাসড়কে ৪ লেনের কাজ চলমান থাকায় এই যানজট সৃষ্টি হচ্ছে। তারেক স্বপনের ক্যামেরায় নারায়ণগঞ্জ প্রতিনিধি বিল্লাল হোসেন রবিনের পাঠানো রিপোর্ট। পাখির চোখে নারায়ণগঞ্জের কাঁচপুর থেকে ঢাকা সিলেট মহাসড়কের ভুলতা গাউসিয়া দীর্ঘ ৮ কিলোমিটার আর ঢাকা চট্টগ্রাম মহাসড়কের চিটাগাং রোড থেকে সোনারগাঁয়ের মোগরাপাড়ার ৬.৬ কিলোমিটার পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়কের চিত্র। যানজটের কারণে পথ যেন শেষ হয় না। দীর্ঘ যানজট আর ধীরগতির কারণে ব্যবসা বাণিজ্য সবকিছু যেন থমকে আছে। যানজটের কারণে ১০ থেকে ২০ মিনিটের যাতায়াতের রাস্তায় বসে থাকতে হয় ৩ থেকে ৪ ঘন্টা, নষ্ট হচ্ছে কর্মঘণ্টা। এই দুর্ভোগ থেকে মুক্তি চায় স্থানীয়রা। আপনি ঢাকা থেকে আসতে কোথায় জ্যাম পাবেন না, এই জায়গায় জ্যাম পাবেন, সেটা শুক্রবার হোক আর শনিবার হোক আর সরকারি কোনো ছুটি হোক। এই জ্যামের জন্য মানুষের দেখা গেছে মেডিকেল রুগী যাইতে গেলে কত যায় ঝামেলা, কত গ্যাঞ্জাম হয়। ঠিক মতো অফিসে পৌঁছতে পারি না, বিকেলে যাইতে অনেক দুর্ভোগ পোয়াইতে হয়। 10 মিনিটের রাস্তা না, 2.5 ঘন্টা সময় এই পর্যন্ত। তৈরি পোশাক শিল্প মালিকদের শীর্ষ সংগঠন বিজিএমইএ এবং নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি জানায়, ঢাকা সিলেট ও ঢাকা চট্টগ্রামের এই গুরুত্বপূর্ণ সড়কের দুই পাশে রয়েছে শতভাগ রপ্তানিমুখী তৈরি পোশাক শিল্প। যানজটের কারণে রপ্তানি বিপর্যয়ের মুখে। জ্যামের কারণে আমাদের পণ্য পরিবহনে ব্যাঘাত তৈরি হচ্ছে, আর এই ব্যাঘাতের কারণে আমাদের ব্যবসা বাণিজ্য একেবারে শূন্য করে চলে আসছে। এই রাস্তায় অনেক অসুস্থ রোগী ইন্তেকাল করে এই ট্রাফিক জ্যামের জন্য। সুতরাং এই যানজট এই নিরসনের জন্য আমি মনে করি প্রশাসনকে আরও অ্যাক্টিভ হতে হবে, বিশেষ করে হাইওয়েতে। দুর্ভোগের কথা স্বীকার করে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক জানান, ঢাকা সিলেট মহাসড়কের একটি গুরুত্বপূর্ণ সড়ক কাঁচপুর ঢাকা সিলেট মহাসড়কের 4 লেন এবং 2টি সার্ভিস লেনের কাজ চলমান থাকায় এই যানজট সৃষ্টি হয়েছে। দ্রুত কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। যেহেতু একটা ব্যস্ততম রোড এবং তখন আমরা প্রায়শই কিন্তু একটা জ্যামে পড়ি এবং এটি প্রতিনিয়ত একই রকমের চিত্র দেখা যায়। এখান থেকে ওভারকাম করতে পারি এবং আমরা এই রোডটাকে কিভাবে পুরোপুরিভাবে চালু করতে পারি সেজন্য আমরা সর্বাত্মকভাবে সহায়তা করব। যানজট মুক্ত সড়ক ও মহাসড়ক চাইছেন ব্যবসায়ী সহ সাধারণ মানুষ, তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করছেন তারা। এনটিভি নিউজ ডেস্ক। এই ছিল মধ্যাহ্নের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 2টায় দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।